আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সমস্ত পত্রপত্রিকা আপনি নিউজ দেখবেন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেফতার করা হয়েছে। পরে আরো যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, ভারতে যখন অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের দীর্ঘ বৈঠক হয়েছে, সেই বৈঠকেই ডক্টর ইউনূস সরকারের ভবিষ্যৎ ফাইনাল হয়ে গিয়েছিল। অনেকেই জানতে চান আওয়ামী লীগ কিভাবে আসছে, আওয়ামী লীগ ফিরছে কি ফিরছে না, আওয়ামী লীগ ফিরলে কি হবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। আমি আপনাদেরকে মোটামুটি আমার কাছে যে তথ্য, সেই তথ্যগুলো বিশ্লেষণ করে আমি বলতে পারি, আমার ধারণা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরতে, মানে অ্যাটলিস্ট মিনিমাম ফিরতে, সেটা ফেরাটা আমি আরো ক্লিয়ার করে দিই। কারণ বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ না, নিষিদ্ধ না হলেও এখন নিষিদ্ধের মতো চলতে হতো, বা অতীতেও চলেছে। বিএনপি যখন ক্ষমতায়, আওয়ামী লীগ চাইলেই দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে শহরে ঢাকায় মিছিল মিটিং করতে পারে না। যেরকম আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি অঘোষিত নিষিদ্ধ, বিএনপি চাইলেই একটা মিছিল করতে পারতো না, একটা সভা করতে পারতো না, একটা র্যালি করতে পারতো না, খুব ক্ষেত্র বিশেষ সরকারের দয়া হইলে করতে পারতো। আওয়ামী লীগ এখনো থাকলে পরে তাকে এরকমই হতে হতো। কিন্তু এখন যেটা আনুষ্ঠানিক তার কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞা আগামী 2 বছরে চট করে উঠে গিয়ে আওয়ামী লীগ সাধারণ রাজনীতি, স্বাভাবিক রাজনীতি শুরু করবে, এটা বলা খুব মুশকিল। দেখেন, নিষেধাজ্ঞা উঠে গেলেও আওয়ামী লীগের সামনে সাংঘাতিক বাধা আছে। সেটাও তাদের বিরুদ্ধে যেই সমস্ত অসংখ্য মামলা, এবং যদি নতুন মামলা হয় অথবা পুরনো মামলায় গ্রেফতার হয়, সেসব বিষয় তো আছে। এবার আসেন আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে বা ফিরতে চায়। আমরা যতটুকু তথ্য পাই, সেই তথ্যের জন্য আপনাদেরকে পেছনে একটা ঘটনায় ফিরিয়ে নিয়ে যাই। ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার 2 মাস আগে তার নিরাপত্তা উপদেষ্টা, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি নাটকীয় সফর করলেন ভারতে। এবং আমাদের কাছে তথ্য এবং আমাদের বিশ্লেষণ অনুযায়ী সেই নাটকীয় সফরেই সেখানে আমেরিকারও ইনভলভমেন্ট ছিল। সেই সফরেই ভারতে যখন অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের দীর্ঘ বৈঠক হয়েছে, সেই বৈঠকেই ডক্টর ইউনূস সরকারের ভবিষ্যৎ ফাইনাল হয়ে গিয়েছিল, নির্ধারণ হয়ে গিয়েছিল। এবং সেই বৈঠকের কিন্তু বিস্তারিত কোনো তথ্য ভারত বা বাংলাদেশ সরকারের বা বাংলাদেশে কোনো পত্রপত্রিকা মিডিয়ায় আসেনি। সেই বৈঠকের মতোই রয়ে গেছে। এখন আবারও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে খলিলুর রহমান তিনি ভারত সফরে যাচ্ছেন 7 তারিখে, 7 এপ্রিল তার ভারতে যাওয়ার কথা রয়েছে। আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি। এই সফরেও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কথা হতে পারে। এবং ডক্টর খলিলুর রহমান কতটা অনিবার্য এবং ভেতরে আরো কি কি আছে, সেইটা তার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। সেই যে তারেক রহমানের লন্ডন বৈঠক, সেটার মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডক্টর খলিলুর রহমানের। আলোচনা আছে যে ডক্টর ইউনূসের সাথে যে মিটিংটা হয়েছিল তারেক রহমানের, সেই মিটিং এর আগের দিন খলিলুর রহমানের সঙ্গে তারেক রহমানের মিটিং হয়েছিল, এরকম একটা আলোচনা তো সোশ্যাল মিডিয়ায় আছে। তারপরে ভারতের সফর খলিলুর রহমানের, এবার আরেকটা নতুন সফরে নতুন কি কোনো চমক আসছে, এবং সেই চমক কি আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগ অনেকটাই বসে আছে যে ভারত তার জন্য কতটুকু এখন কি করবে, এবং ভারত প্রস্তুত। ভারত সবসময়ই চায় যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক, স্বাভাবিক রাজনীতিতে থাকুক, স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকুক, এবং সেইটা জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য তারা এবার যেমন নিষ্কণ্ঠক সমর্থক দিয়েছে তারেক রহমানকে, তারেক রহমানের দল বিএনপিকে, তেমনি ভাবে জামাতকে ফেরানোর জন্য তারা আওয়ামী লীগ শক্তিটা মাঠে থাকুক, এইটা ভারত চায়। ফলে খলিলুর রহমান ভারত যাওয়ার পরে আওয়ামী লীগ নিয়ে তার সাথে কোনো আলাপ হবে না, এবং তারেক রহমান পর্যন্ত কোনো মেসেজ যাবে না, এইটা ভাবার বোধহয় কোনো কারণ নেই। এবং এই খলিলুর রহমানের সফরে যদি তারেক রহমানের ভারত সফর চূড়ান্ত হয়, তাহলে বিষয়টা আরো মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। ফলে এইসব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে 2-4 মাস যাবে, সেই 2-4 মাস বাদে হয়তো কিছুটা ডেভেলপমেন্ট আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের মানুষ জানতে পারবে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশটির সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবেলায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত বেন সাওয়েল, নির্বিচার আটক সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগের ভাইস চেয়ারম্যান ম্যাথিউ জিলেট, বিচারক ও আইনজীবীদের
স্বাধীনতা সম্পর্কিত বিশেষ দূত মার্গারেট স্যাটারথওয়েট যৌথভাবে এই চিঠি দিয়েছেন। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরের শেষ ভাগে জাতিসংঘের এই 3 বিশেষ দূত চিঠি দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারকে একাধিকবার চিঠির জবাবের জন্য তারা তাগাদাও দিয়েছিলেন। নির্বাচনের পর বাংলাদেশের বিএনপি সরকারের কাছে ওই চিঠির জবাব চেয়েও বার্তা দেওয়া হয়েছে। সবশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গত 26শে মার্চ জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের ওই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে সেটিও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরে জানতে চাওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যেসব আশঙ্কা বা ঝুঁকি থাকার কথা বলা হয়েছে সেগুলোর পেছনে সুনির্দিষ্ট যুক্তি কি কি। সূত্রগুলো বলছে, জাতিসংঘের দূতদের এই চিঠি বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছেও পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের পক্ষ থেকে এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছরের 10ই মে বাংলাদেশের সন্ত্রাস দমন আইন সংশোধন করে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল দেশটির তখনকার অন্তর্বর্তী সরকার। এরপর দেশটির নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে এবং শেষ পর্যন্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। এই নিষেধাজ্ঞা নিয়ে দেশীয় ও বিদেশে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও অভিযোগ আছে মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে সুবিধা দিতে দলটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের দপ্তরে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। 2025 সালের 8ই আগস্ট লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারের 2 আইনজীবী স্টিফেন পাওয়েল কেসি ও অ্যালেক্স টিনসলে জাতিসংঘের কাছে অভিযোগ দেন। ডাউটি স্ট্রিট চেম্বার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ ও জাতিসংঘের অন্যান্য বিশেষ দূতদের কাছে জরুরি পদক্ষেপের অনুরোধ জমা দেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের এই 2 আইনজীবী। এছাড়া গত নভেম্বরে দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল ইউএনডিপি-কে চিঠি দিয়েছিলেন। এসব চিঠির প্রেক্ষাপটে জাতিসংঘের দপ্তর থেকে মোহাম্মদ ইউনূসকে চিঠি দেওয়া হয় গত 29শে ডিসেম্বর। জাতিসংঘের 3 দূতের স্বাক্ষর করা 18 পৃষ্ঠার ওই চিঠিতে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দলের উপর রাজনৈতিক বিধিনিষেধ, আওয়ামী লীগের উপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য সমাবেশ এবং ন্যায় বিচারের অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে জাতিসংঘের দূতরা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির অধীনে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং ন্যায্য বিচারের অধিকারের পরিপন্থী। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতার প্রয়োগ। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, 2025 সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক কার্যক্রম, জনসমাবেশ, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে, ফলে তারা নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতার উপর সবচেয়ে গুরুতর বল প্রয়োগ করার শামিল। এটি শুধু ব্যতিক্রমী পরিস্থিতি প্রয়োগ করা যেতে পারে, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। চিঠিতে আরো বলা হয়, সন্ত্রাস বিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং সহিংসতার নির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় তা প্রয়োগ করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ কার্যক্রমে বিধিনিষেধ নিয়েও
উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অধীন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো প্রচার নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে। জাতিসংঘের দূতরা লিখেছেন, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে, যেখানে লক্ষ্য হওয়া উচিত কেবল সহিংসতা বা উস্কানি রোধ করা। সমাবেশ ও নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থনে সব ধরনের জমায়েতের সার্বিক নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে আটক ও গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে তা নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা ব্যক্তিদের, যাদের মধ্যে সাংবাদিক ও আইনজীবীরাও রয়েছেন, গণগ্রেপ্তারের অভিযোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি হেফাজতে মৃত্যুর ঘটনা, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনার ক্ষেত্রে দায় মুক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব বিষয়কে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, সার্বিক দায় মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার মামলার বিষয়ে চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচারের নিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পছন্দ মতো আইনজীবী না পাওয়া, প্রতিরক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডকে ইচ্ছামতো বা অন্যায় হিসেবে গণ্য করা হতে পারে। চিঠির শেষে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরা হয়েছে, যার মধ্যে জানতে চাওয়া হয়েছে কবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো জবাব 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে এসব পদক্ষেপ পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচনের আগে এ চিঠির জবাব দেওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছিল। তখন সরকার থেকে বলা হয়েছিল, নির্বাচনের 1.5 মাস আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথেও কথা বলেছেন। জানা গেছে, নির্বাচনের পর নতুন সরকারের কাছে আবার বিষয়টি জানতে চেয়ে বার্তা দেওয়া হয়েছে। এমনকি গত 26শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও জাতিসংঘের কর্মকর্তারা বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের এই চিঠির উত্তর বা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন তারেক রহমানের সরকারকে জবাব দিতে হবে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ নয়, বরং এগুলোর সম্পর্কে সুনির্দিষ্ট উত্তর জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে এই চিঠিটি শুধু আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক বহুত্ববাদ, যথাযথ আইনি প্রক্রিয়া, নির্বাচনে অংশগ্রহণ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আইনের শাসন সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ চিঠিটি আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলোকেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব আন্তর্জাতিক শক্তি এতদিন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলতো, তারা এখন এই চিঠির রেফারেন্স তুলে ধরে অগ্রগতি জানতে চাই। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো একটা পলিটিক্যাল এন্টিটি, বিএনপি একটা পলিটিক্যাল এন্টিটি। এটা খুবই ধরেন সহজাত একটা প্রবৃত্তি যে আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিভিন্ন পলিসিকে সমালোচনা করবে। আমি না এইটা মানতে রাজি আছি এবং এটা হওয়া উচিত। এটা একটা সুস্থ বিতর্কের জন্য, আরো বেটার করার জন্য, পারফরমেন্সের জন্য সমালোচনার দরকার আছে। কিন্তু সমালোচনার জায়গাতে যখন আপনি দুটো শব্দ যদি লাগাতে পারেন, অহেতুক সমালোচনা এবং মিথ্যে সমালোচনা, তখন জিনিসটা হয় কি, দায়, দ্য কালচার অফ ট্রান্সফারিং রেসপন্সিবিলিটি বা কালচার অফ ডিনায়াল, এই যে দুটো ঘটনা, দুটো কনসেপ্ট,
এইটা না খুবই ভয়াবহ। আপনি ধরেন আহ এতগুলো শিশু মারা গেল, এই শিশু মারা যাওয়ার ক্ষেত্রে কেউ কিন্তু বিএনপির দিকে আঙ্গুল তুলছে না, বিকজ বিএনপি ক্ষমতায় ছিল না, ক্ষমতার কাছে ছিল না, ফলে তাদেরকে নিয়ে কেউ কোনো প্রশ্নও করছে না। অবধারিতভাবে এটি নিরীক্ষা করবার যথেষ্ট সুযোগ ছিল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি ইজিলি, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাটা নিয়েই মানুষ বলছে। সেখানে পরিষ্কারভাবে দেখা গেছে যে এমনকি 2024 সালের অগাস্টের পরেও আমার কাছে যেই কার্ডগুলো রয়েছে বাচ্চাদের, সেখানে দেখা গেছে নভেম্বর মাসেও হামের টিকা দেওয়া হয়েছে। কারণ ওই সময়টাতে আমদানি করা ছিল, স্টকে ছিল, এগুলো সবই আওয়ামী লীগের আমলে, এবং সেটা পরবর্তী সময় ওই জঙ্গি বাহিনী এরা এটা করতে পেরেছে। কারণ আমার কাছে যে কার্ডগুলো আছে সেখানে আমি নভেম্বরে টিকা দেখেছি, আওয়ামী লীগ আমলেও তো দেখেছি, মে মাসে, জানুয়ারি মাসে, এর আগে পরেও দেখেছি। কিন্তু আশ্চর্যজনক ভাবে আপনার 2025 সালে এসে তারা এটা স্টপ করে দেয়, এটা আমদানি করা, এটা নেওয়া এবং এটার প্রয়োগগুলো বন্ধ করে দেয়। এখন দেখার বিষয় হচ্ছে যে এই নূরজাহান বেগম আসলেন কোত্থেকে আসলে। আমি নূরজাহান বেগমের ব্যাপারে কিছু ব্যাপার আমি আপনাকে বলি। নূরজাহান বেগম হচ্ছে আহ গ্রামীণ ব্যাংকে ইউনুসের সাথে অন্যতম একজন পার্টনার, তার মানে আপনার এই যে গ্রামীণ ব্যাংকের যে পরিচালকদের একজন এই নূরজাহান বেগম। আমি গ্রামীণ ব্যাংকে তো আমার আসলে যখন ধরেন 2023 সালের সেপ্টেম্বর অক্টোবরে বেশ কিছু কাজের জন্য ওদের দুর্নীতিগুলো ফাইন্ড আউট করার জন্য আমি বেশ কয়েকবার গ্রামীণ অফিসে গেছি। সেই সময়টাতে আমাদের তখন তৎকালীন যে পরিচালক যিনি ছিলেন, ডিরেক্টর ছিলেন সাইফুল মজিদ স্যার, প্রফেসর সাইফুল মজিদ, উনার সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে। উনি দুর্ভাগ্যজনক উনি প্রয়াত হয়েছেন, উনি আর নেই পৃথিবীতে, কিছুদিন আগে মারা গেছেন। তো উনার সাথে আমার তখন কথা বলার সুযোগ হওয়ার ফলে গ্রামীণ ব্যাংকের যে বাকি পরিচালকরা আছে তারাও ওরকম দুটো মিটিং এ এসেছিলেন, যাদের সাথে আমি ইনফর্মালি নানান রকমের আলাপ করেছি। প্রত্যেকটা মানুষ এই নূরজাহানের দিকে একটা বড় ধরনের প্রশ্ন তুলেছে। যেই মানুষটার ধরেন কোনো ধরনের এক্সপার্টিস নাই, কোনো ধরনের কিচ্ছু নাই, তাকে ইউনুস এই ডিরেক্টরের পদ থেকে শুরু করে সব জায়গাতে ফ্যাসিলিটেট করেছে। বলা হয়ে থাকে যে ইউনুসের যে অর্থ পাচার, ইউনুসের অর্থ পাচারের জন্য দুটো মানুষ আসলে কাজ করেছে। একটা হচ্ছে আশরাফ নামে একজন আছে, যে ইউনুসের টাকা পয়সা সমস্ত কিছু সে দেখভালটা করে, আর এই নূরজাহান বেগম যিনি আপনার এই পুরো গ্রামীণ ব্যাংকের ডিরেক্টর, তার সাথে দীর্ঘ সময় তার পথ চলা। এবং এই যে যখন তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো হয়েছে ইউনুসের এগেনস্টে, তখন তো আমাদের উপর যে বাবা দ্যাট ইজ ইন টক শো, ওকে। তো আমার মেয়ে এসছে। তো যেটা হয়েছে যে সেটা হলো যে এই পুরো গ্রামীণ ব্যাংকের এই পুরো পরিচালনা পর্ষদে তার সমস্ত যেই আপনার যা কিছু আপনার উদ্যোগগুলো দেখেছেন এই নূরজাহান বেগম ছিল। এবং মামলা যখন হয়েছে নূরজাহান বেগমও সম্ভবত 2 নম্বর বা 3 নম্বর আসামি ছিল, আমার কাছে অন্ততপক্ষে মামলার যেই ডকুমেন্টস গুলো আছে। এই যে দেখেন, আপনাকে এইটা দেখাবে, ঠিক আছে, সবাই দেখেছে তোমার এই বাণী, এই যে সে বাণী দেখাবে। থ্যাংক ইউ বাবা, দ্যাট ইজ ইন টক শো। তো আলটিমেটলি যেটা হয়েছে যে ইউনুস মনে করেছে যে তাকে এক ধরনের অ্যাওয়ার্ড দেওয়া প্রয়োজন। এই অ্যাওয়ার্ডের জায়গাটাতে সে যেটা করেছে, দেখেন আমরা আমাদের বাংলাদেশের কালচারটা দেখেন, এই মহিলার নামে মামলা হয়েছে, আমি ধরে নিলাম যে এই মামলার কারণে সেই মহিলাকে সে এখন একটা পুরস্কার দিবে। পুরস্কার, আপনি একটা মানুষকে পুরস্কার হিসেবে তাকে আপনি একটা সার্জনের টেবিলে বসিয়ে দিতে পারেন। আপনি আমাকে একটা পুরস্কার দিতে চান আমার কোনো একটা ভূমিকার জন্য, আপনি বললেন নিঝুম ভাই আপনাকে আমি অমুক হসপিটালের ডাক্তার বানা দিলাম, এটা তো হওয়ার বিষয় না রে ভাই। আপনি আমাকে যদি বলেন যে আপনাকে আমি অমুক ডিপার্টমেন্টের হেড বানা দিলাম, যেখানে লেখালেখি করা যায়, কথা বলা যায়, আমার সাথে গেল জিনিসটা, আইন জাতীয় কিছু একটা আপনি আমাকে করে দিলেন, আমার সাথে গেল। যে মানুষটা স্বাস্থ্য সম্পর্কিত কোনো কিছুর কাছে নাই, তাকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন এই জঙ্গি সরকারের। তারা যেটা করলো সেটা হচ্ছে তারা এই যে ভ্যাকসিন গুলো আনা বন্ধ করলো, এই টিকাগুলো আনা বন্ধ করলো। ফলে যেটা হয়েছে আপনারাই চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটা এখন 59% আসার কারণে। আমি আজকে একটা লেখা পড়ছিলাম, বিশেষ করে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত তরুণ নেতা আমাদের নওফেল ভাই মহিবুল হাসান চৌধুরী একটা চমৎকার কথা তিনি তার একটা ইতে বলেছেন। আমি সেখান থেকে আপনাকে বলি, সরকারি ইপিআই ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে 2025 সালের টিকাদারের হার হঠাৎ 60%-এর নিচে নেমে এসেছে।
এছাড়া বিসিজি যক্ষ্মা টিকার লেফট আউট রেট ছিল 13.2%, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। হাম অত্যন্ত সংক্রামক রোগ, হার্ড ইমিউনিটি বজায় রাখতে সাধারণত 95% টিকা কাভারেজ দরকার। সুতরাং কাভারেজ যদি 70% বা তার নিচে নেমে যায় তাহলে হাম ছড়ানোর অস্বাভাবিক কিছু নয়। এখন এই যে আপনার 70%-এর নিচে নেমে আসলো, তখন আসলে তারা কি করেছে? তার মানে হচ্ছে যে এই যে আপনার রেসপন্সিবিলিটিটা এত বড় অন্যায় করেছে, এটা কিন্তু একেবারে রীতিমতো প্ল্যান্ড সিস্টেমেটিক গণহত্যার শামিল আমি বলবো। আপনি আপনার পলিসির মাধ্যমে ইন্টেনশনালি আপনি এমন একটা অবস্থা তৈরি করলেন যেখানে মহামারী লাগে, যেখানে আপনার এক ধরনের মরক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমাদের পেনাল কোডেও কিন্তু আছে, যদি আপনি ইচ্ছাকৃতভাবে এই ধরনের মরক লাগানোর চেষ্টা করেন, কোন ধরনের সংক্রামক ব্যাধি লাগানোর চেষ্টা করেন, আপনার কিন্তু সেই শাস্তির বিধান রয়েছে। এখন আমি বিএনপির ভূমিকার কথাটাতে বলি। বিএনপির যেই কথিত এই সরকারের যেই মন্ত্রী আছে সাখাওয়াত সাহেব, তিনি প্রথমে দোষ চাপিয়ে দিলেন আমাদের উপরে, কারণ এটা সোজা, আমরা একটা পাঞ্চিং ব্যাগ, যে কিছু হয় সেটা ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার, যেটা আমাদেরকে নানান ভাবে অভিহিত করা হয়। আপনি এটা বলে মনে করছেন যে এটা বললে এখন মানুষজন এটা বিশ্বাস করবে, বা এটা মনে হয় এরকম একটা পরিস্থিতিতে আপনি এটা বলে পার পাবেন। তো মানুষজনই কিন্তু